মাদকটা আপনি কোথা থেকে আনেন? ওই ইন্ডিয়া থেকে মানসি দিয়ে যায়। দাদাও মাদক কারবার, ছেলেও মাদক কারবার, নাতিও মাদক কারবার। মাদক ব্যবসায়ী বন্ধ করতে বলেছে, আর কোনো কথা বলে কি এটার সাথে জড়িত ছিলেন নাকি? সেরকমই। আগুনদেবাড়িকে বাঁচান। সাংবাদিক, পুলিশ প্রশাসন তাদের পকেটে থাকে, তো আমরা তাদের কিছু করতেই পারবো না। আমি আগে ব্যবসা বাণিজ্য আমি বহুত আগে করি। আমার ব্যবসা করেন? হ্যাঁ, মাদকের ব্যবসায় করি একটু আগে তো অস্বীকার করেন। না। তারা পুলিশ করে, তাদের প্রতিবাদ করলা, করলাটাকে ছেড়ে দেবেন। সকলেই চাই এর গোড়া উচ্ছেদ হয়ে যাক। মাদক ব্যবসায়ীকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। 10টাকে 7টা এরকম আছে। 6-7টা মামলা, তারপর উনি বাহিরে আছেন, জামিনে আছেন। সরকারের কাছে প্রশ্ন হচ্ছে যে মাদক ব্যবসায়ীর নামে 20-30টা মামলা আছে, সেই মাদক ব্যবসায়ী এলাকায় এসে বুক ফুলিয়ে মাদক ব্যবসা করে এবং সাধারণ জনগণকে হুমকি দেয় যে মেরে ফেলবো, তারপরে কেউ কিছু বললে তাকে কুপিয়ে দিব, জেলে পাঠাই দিব, হামলা মামার হুমকি দেয়। চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী গ্রাম আকন্দবাড়িয়া। দীর্ঘদিন ধরে এই গ্রামটি মাদকের এক অলিখিত অভয়ারণ্য হিসেবে পরিচিত। বছরের পর বছর ধরে এখানে চলছে মাদক কারবার। মা বাবা মাদক ব্যবসায়ী, তো ছেলে মেয়েও ঐতিহ্যগতভাবে মাদক ব্যবসায়ী। এভাবেই বংশানুক্রমিকভাবে যুগ যুগ ধরে চলছে সমাজ বিধ্বংসী এই কাঁচা টাকার রমরমা ব্যবসা। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ সাম্রাজ্যের বিরুদ্ধে কখনোই মুখ খুলতে পারেনি এলাকাবাসী। এমনকি বিগত সরকারের আমলে মুখ খুলে খুদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও হামলা মামলা থেকে রক্ষা পায়নি এই মাদক ব্যবসায়ীদের হাত থেকে। ক্ষমতার পালাবদলের পর তাদের সুর কিছুটা নরম হলেও পর্দার আড়ালে রমরমা ব্যবসা চলছিলই। অবশেষে দলমত নির্বিশেষে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় গ্রামবাসী ও স্থানীয় যুব সমাজ গড়ে তোলে তীব্র প্রতিরোধ এই মাদকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ সাম্রাজ্যের বিরুদ্ধে কখনোই মুখ খুলতে পারেনি এলাকাবাসী। এমনকি বিগত সরকারের আমলে মুখ খুলে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও হামলা মামলা থেকে রক্ষা পায়নি বলে জানা গেছে। ক্ষমতার পালাবদলের পর তাদের প্রভাবে কিছুটা ভাটা পড়লেও ব্যবসা একদম থেমে থাকেনি। এদিকে দেয়ালে পিঠ থেকে যাওয়া পরিস্থিতিতে অবশেষে দলমত নির্বিশেষে গ্রামবাসী ও স্থানীয় যুব সমাজ এই অনাচারের বিরুদ্ধে সম্প্রতি ঐক্যবদ্ধ হন। অভিযোগ আছে, অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখতে আর নিজেদের পিঠ বাঁচাতে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা হাতের মুঠোয় রাখে প্রশাসন ও কতিপয় নীতিভ্রষ্ট, মাদকাসক্ত ও সুবিধাবাদী কিছু সাংবাদিককে। সাধারণ মানুষের এই সামাজিক আন্দোলনকে হামলা আর লুটপাট বলে ছড়ানো হয়েছে ভুয়া খবর। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে কতিপয় হলুদ সাংবাদিকরা বলছেন পরিকল্পিত হামলা ও নারীদের সম্মানহানি। কিন্তু কি এই ঘটনার নেপথ্যের আসল সত্য? বাস্তবে কি তারা মাদক ব্যবসায়ী নাকি নিরপরাধ? ফেস দ্য পিপল টিম এক এক করে সব পক্ষের মতামত জানতে চাইলেও সবাইকে পাওয়া যায়নি। তবে যাদেরকে পাওয়া সম্ভব হয়েছে তাদের মুখোমুখি হতেই বেরিয়ে এসেছে চমকপ্রদ সব তথ্য। মাদকটা আপনি কোথা থেকে আনেন? ওই ইন্ডিয়া থেকে মানসি দিয়ে যায়। তারা কি মাদক ব্যবসার সাথে জড়িত আপনি জানেন? মাঠ পর্যায়ের অনুসন্ধানে জানা গেছে এই প্রতিরোধ কোনো আকস্মিক ঘটনা ছিল না। এলাকার চিহ্নিত এই মাদক কারবারিদের প্রথমে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক করেছিলেন স্থানীয় সাধারণ মানুষ ও যুব সমাজ। মাদক ব্যবসা চিরতরে বন্ধ করতে সময় দেয়া হয়েছিল 1 সপ্তাহ। কিন্তু এরপরও যারা দিব্যি ব্যবসা চালু রেখেছিল, গত 26শে জুন বহিরাগত মাদক ক্রেতাদের হাতে নাতে ধরার পর সেখানে অভিযান চালায় ক্ষুব্ধ গ্রামবাসী। এমনকি অভিযান চলাকালেও মাদকসহ অনেক ক্রেতাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা উল্টো দেশীয় অস্ত্র নিয়ে জনগণের উপর চড়াও হলে তৈরি হয় তীব্র গণপ্রতিরোধ, যার জেরে ক্ষুব্ধ জনতার একাংশ কতিপয় মাদক ব্যবসায়ীর বাড়িঘরে ভাঙচুর চালায়। যখন ফেস দ্য পিপল সরেজমিনে এই মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি পৌঁছায়, বাইরে তারা স্বাভাবিক জীবনযাপন করলেও ক্যামেরা দেখা মাত্রই শুরু হয় তাদের নানান তালবাহানা। প্রথমে অসুস্থতার ভান করলেও তীক্ষ্ণ প্রশ্নের মুখে অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। অসুস্থ, আমি 2বার স্ট্রোক করেছি, আমার হেঁটু হেঁটু সব ব্যথা। বললে তারপর না তুমি মাদক বেচো, তুমি তোমার আমরা থানায় ডাকেছি, ছাড়বো না। সর্বশেষ মামলা কবে? বছর সেটারে আপনি বলছেন 18 সাল। 18 সালে। এরপর আর মামলা হয় নাই? শিওর আপনি? হ্যাঁ, ওই পালাতো মামলা। মামলা তো মামলাই, মানে হ্যাঁ হ্যাঁ
শিওর হয়েছে কবে? ওটা কবে হয়েছে? দেখিনি গেল স্যার ডাক্তার বললে সেইটাই হচ্ছে 5-7 বছর আগে এরকম 24 সালের 5-7 বছর না? 2 বছর আগে। আপনি তো বলছেন যে 10 বছর আগে। তা আমি তো আর জানি না। প্রথমে তারা আপনার কাছে এসে বলছিল যে এই ব্যবসা বাদ দিতে, মানে ওয়ার্নিং দিয়ে গেছিল কিনা? না ওই কথা বলিনি। আপনার ছেলে বলছিল না ওই কথা আমার বলিনি। অনুসন্ধানের লক্ষ্যে প্রতিবেদক যখন স্থানীয় কতিপয় চিহ্নিত হলুদ সাংবাদিকদের পরিচিত হিসেবে নিজের পরিচয় দেন, তখন নিজেদের পক্ষের লোক ভেবে মাদক ব্যবসায়ীরা অনেকটা সগৌরবে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হন। কিন্তু যখনই তাদের ডজন ডজন মামলার সত্যতা নিয়ে জেরা করা শুরু হয়, তখনই বেরিয়ে আসে থলের বিড়াল। কতদিন হবে ওয়ার্নিং দিয়ে? মেলা দিন আমরা আনুমানিক কতদিন? তাও 1-2 বছর হবে আমরা বন্ধ করছি। না, তাদের কার্যক্রম তো এই যে 2 সপ্তাহ আগে। আমরা বন্ধ করে দিয়েছি, আমার যাহা বলেছে তা আমরা বন্ধ করেছি এখানে। আচ্ছা, আপনার নামটা কি? আপনি দুইটার হয়ে এসেছেন, আমাদের হয়ে তো আপনারা আমি কাদের হয়ে আসছি, মানে যেমন বুঝতেছেন? এখন আমার ছেলে কোন সময় টাকা দিয়ে আমি কাদের হয়ে আমার আসছি? ঘরের থেকে টাকা বের করে নিয়ে গিয়েছে আমি তারা। আমি আমি আপনার কাছে কাদের হয়ে আসছি? হ্যাঁ, আপনার তো ওরা নিয়ে এনেছে, ওরা কারা? ওই শরীফুলরা নিয়ে এনেছে, মোন্নাফ নিয়ে এনেছে, তুষার নিয়ে এনেছে আপনার। মানে আপনার দাবি হলো তারা আমাকে নিয়ে আসে, হ্যাঁ, আর তাদের দাবি আপনারা মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা প্রথমেই যাই বিপুল নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে। বিপুলের স্ত্রী প্রথমে স্বীকার করেন যে তারা একসময় মাদক ব্যবসায় জড়িত ছিলেন, তবে সতর্কতা পাওয়ার পর আর সেই কাজে জড়াননি এবং তাদের বাড়ি ভাঙচুরও হয়নি। এর মধ্যেই আসেন তার স্বামী বিপুল। স্ত্রীর বক্তব্যে সম্মতি জানান। মাদক বিরোধী তারা আপনাদের বাড়িতে সম্ভবত এসেছিল। আচ্ছা, এসে তারা কি বলেছে? মাদক ব্যবসায়ী বন্ধ করতে বলেছে, আর কোনো কথা বলে। আপনারা কি এটার সাথে জড়িত ছিলেন নাকি? সেরকমই। কিন্তু কিছুক্ষণ পরই সুর পাল্টে তিনি দাবি করেন সতর্কতা ছাড়াই নাকি তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকের মুরব্বীদেরই কথা এটা। এরা বললো যে প্রত্যেকেই যে তোমরা সবার প্রত্যেকের বাড়ি যাও, বাড়ি যেয়ে এটা বলো যে হচ্ছে যেন এই ধরনের কাজ মাদকের ব্যবসাটা তার না করে। ওরা এসে উল্টো করেছে না, ওরা এসেই ওরা কথা নাই বার্তা নাই এসেই ভাঙচুর করেছে। একই চিত্র দেখা যায় আরেক মাদক ব্যবসায়ীর বাড়িতে। সেখানে তার পুত্রবধূ অকপটে স্বীকার করেন তার শাশুড়ির নামে 5 থেকে 7টি মাদকের মামলা রয়েছে এবং মামলার খরচ চালানোর জন্যই তিনি এই ব্যবসা করতেন। তবে এখন আর করেন না। ব্যবসা না করলে মামলার খরচ এখন কিভাবে চলবে, এমন প্রশ্নে ক্যামেরার সামনে আমতা আমতা করতে থাকেন তিনি। ভাই আমি এ বাড়ির বউ, আমাদের বাড়ি এসলো আমার শাশুড়ির জন্য। আমার বললো, তা আমি বললাম আমার শাশুড়ি করবে না। ভাইরা এসে বললো যেন সব জিনিস করে না, বললো হ্যাঁ করবো না। আপনার শাশুড়ি কতদিন ধরে জড়িত এগুলো? আনুমানিক কতদিন হবে? ছেলে পাগল হয়েছে যে 10 বছর এরকম। 10 বছর ধরেই এই মাদকের সাথে জড়িত। মাদকের সাথে 10 বছর জড়িত বলতে কি নির্বোধ দিকে দিদি হলো দেশে কেস চালাতে এত দূর হয়েছে। উনি কখনো অ্যারেস্ট হয়েছিল? হুম, আনুমানিক কত মামলা আছে না? আমি তা বলতে পারি না ভাই। আনুমানিক কত? আনুমানিকটা বললে হবে। আনুমানিক কত? আনুমানিক 10টা 20টা বা 10টা কি 6-7টা এরকম আছে। 6-7টা মামলা। তারপর উনি বাহিরে আছেন, জামিনে আছেন। এখন কি আপনার শাশুড়ি কি ভালো? তাহলে এখন মামলা কিভাবে চালাবে? এখন মামলা কিভাবে চালাবে তারা একটা সমাধান করবে যারা নিষেধ করেছে। এরপর আমাদের গন্তব্য মাদক ব্যবসায়ী ইকরামুল ও পারভিনার বাড়িতে। মাঠের তথ্য বলছে মাঠে ঘাটে গরু ছাগল চড়ানোর নাম করে এই পারভিনা ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছেন। পারভিনার নিজের নামে এবং তার স্বামীর নামে রয়েছে 8টিরও বেশি মামলা। ক্যামেরার সামনে পারভিনা দাবি করেন কোনো সতর্কতা ছাড়াই তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, অথচ তার প্রতিবেশীরা পরিষ্কার জানান তাদেরকে সতর্ক করা হয়েছিল। বাস্তবে ভুক্তভোগী হলে কেন তারা কোনো আইনি পদক্ষেপ নেননি, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি পারভিনা। উল্টো জানা গেছে পারভিনার ছেলে নিজেই মাদকাসক্ত অবস্থায় বর্তমানে জেল হাজতে রয়েছেন। প্রথমে আপনার নামটা বলুন। পারভিনা। আচ্ছা, ইকরামুল উনি আপনার কি? আমার স্বামী। উনি কি করেন এমনি? উনি এখন হলো চাষ করে আর হলো গরু পোষে। ওরা কোনো কিছু বলে নাই। রাত্রি এসে হঠাৎ আমার বিটার বউ আর আমি রয়েছে, এসে ঘরের ভিতর ঢুকে আমাদের মাছ ধরে আরো ঘর জোর ভাঙ। পাশের বাড়ির একজন বললো যে তাদেরকে মানা করা হয়েছে। এই যে ভাঙচুর হয়েছে, এই বিষয়ে কি আপনার কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে? না, আইনের পদক্ষেপ নিনি। পুলিশ এসেলো আমাদের বাসায়। এখন কি বলবো, এখন হইলো ভাঙচুর করে দিয়েছে। এখন তো আমাদের তো করার কিছু নেই। আমার স্বামী থাকে না বাসায়, আমার ছেলে জেলখানায় থুই দিয়েছে। সে নেশা করে বলে থুই দিয়েছে। এগুলো নেশা করে? হ্যাঁ,
এদিকে মাদক ব্যবসায়ী হামিদা প্রথমে অসুস্থতার দোহাই দিয়ে ঘর থেকেই বের হতে চাননি, কিন্তু যখন শুনলেন তাদের পক্ষে সংবাদ করতে সাংবাদিক এসেছেন, তড়িঘড়ি করে সুস্থ মানুষের মতো ক্যামেরার সামনে চলে আসেন তিনি। হামিদা, তার ছেলে মোল্লা এবং তার মেয়ে নীলিমা পুরো পরিবারই আকন্দবাড়িয়ার মাদক সিন্ডিকেটের অন্যতম খুঁটি। হামিদা দাবি করেন, শত্রুতা করে প্রতিবেশীরা তার ঘরে ফেন্সিডিলের বোতল রেখে তাকে বারংবার পুলিশে ধরিয়ে দেয়, অথচ অনুসন্ধানে জানা যায় মাঠ ঘাটে ছাগল চড়ানোর ছলে মাদক বিক্রি এবং তার বাড়ি থেকে মাদক ক্রেতাদের হাতে নাতে ধরার অসংখ্য রেকর্ড রয়েছে। হামিদা দাবি করেন, অভিযানকারীরা তার ঘর থেকে লাখ লাখ টাকা লুট করেছে, অথচ পরক্ষণেই তার ছেলে মোল্লা দাবি করে তারা অত্যন্ত অসহায় এবং সে নিজে ভ্যান চালায়। শত শত ধনী মানুষের বাড়ি রেখে কেন শুধু 7-8টি মাদক ব্যবসায়ীর বাড়িতে ক্ষুব্ধ গ্রামবাসী ভাঙচুর চালালো, তার কোনো জবাব দিতে পারেনি মোল্লা। প্রথমে ব্যবসা করে না দাবি করলেও কথার ফাঁকে মোল্লা স্বীকার করে বসেন তিনি আগে ব্যবসা করতেন। শত শত বাড়ির মধ্যে এই মাত্র 8টা বাড়ি কেন ভাঙলো? 8টা বাড়ি কেন ভাঙলো? এখন আমরা নাকি আমরা নাকি মাদক ব্যবসা। আপনার বিবেক কি বল? এই এতগুলা ধরেন 100টা বাড়ির মধ্যে 7টা বাড়ি কেন ভাঙলো? এখন ওরা বলতে চাচ্ছে যে আমরা মাদক ব্যবসায়ী, বুঝেছেন, যে আমাদের বাড়ির থেকে দূর করে দিয়ে, মানে বের করে দিয়ে, ওরা তো হচ্ছে মনে করেন বিএনপির এখন বড় কিছু এখন দিয়ে ক্ষমতা আছে ওইদের, তো ওরা আমাদের বাড়ির থেকে দূর করে বের করে দিয়ে সবারই মানে আমাদের বাড়ি হামলা করবে ওরা, মানে কি না, আপনারা তো বলেছেন আপনারা একবার আপনার গরিব অসহায়, আপনাদের বাড়িতে কিছু নাই, আপনাদের বাড়িতে হামলা করে কি নিয়ে কি আমাদের বাড়ি তো আমাদের কিরাম আমরা গরিব অসহায়, আমাদের গরু ছাগল আমাদের চাষবাস দেখছেন না, আমরা কি গরিব অসহায়? আমি আগে ব্যবসা বাণিজ্য আমি বহুত আগে করেছি, আমার ব্যবসা করছি, হ্যাঁ মাদকের ব্যবসায় করেছি। একটু আগে তো অস্বীকার না, আমি মাদকের ব্যবসা কেন করি আমার ওই যে নাম পড়ে গেছে কেন, ওই যে ওরা আমাদের ধরে দেয় গোষ্ঠী, শুধু মানে একটা মাল পালে পারে বাড়ি সমস্ত লোক ধরে নিতে যায়। কার বাড়ি? হ্যাঁ, আমিদার বাড়ি। আরে একে একে আমিদার ছেলে মোল্লা। আচ্ছা, এদের কাছে তোমরা মাদক নিতে আসছিলে? হামিদার মেয়ে নীলিমা হাতে ব্যান্ডেজ বেঁধে ক্যামেরার সামনে এসে দাবি করেন অভিযানকারীরা তার হাত ভেঙে দিয়েছে এবং বিদেশ থেকে পাঠানো তার ছেলের 1,05,000 টাকা লুট করেছে। আমার ছেলে বিদেশ থেকে দিয়েছে 1,05,000। হ্যাঁ, যে আপনাকে আমার এখানে হাতটা মারলো, আমি মাথা ঘুরে পড়ে গেলাম, এখন কিটা যে মেরেছে আমি কোনো অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কোথা থেকে প্লাস্টারটা করছেন? ওই সদর থেকে করেছি। কাগজ আছে? কিন্তু প্রতিবেদক যখন তার চিকিৎসার তথ্য জানতে চান, নীলিমা বলেন তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রেসক্রিপশন দেখতে চাইলে স্থানীয় এক ক্লিনিকের প্রেসক্রিপশন দিয়ে রিপোর্টারকে বোকা বানাতে চান। সদর হাসপাতালের কাগজটা আমাকে দেন। ওই দেখেন, না, এটা তো সদর হাসপাতালের ইয়ে না, এটা তো হচ্ছে এটা ওই যে প্রাইভেট একজন ডাক্তার। অনুসন্ধানে জানা যায় তার যে ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে দাবি করা হচ্ছে সে আসলে এখনো বিদেশে বেকার। সত্যতা যাচাইয়ের কথা বলতেই রিপোর্টারের উপর চড়াও হয়ে ওঠেন নীলিমা। 1,05,000 টাকার স্টেটমেন্ট আমাকে একটু দেখ। স্টেটমেন্ট কিভাবে দেখাবো? ঘরের টাকার কে স্টেটমেন্ট দেখানো যায়? ছেলে তো বিদেশ থেকে পাঠাইছে, বিদেশ থেকে ব্যাংকে কেটে আমার ছেলে ওই মাসে দিয়েলো 20,000, এক মাসে দিয়েছে 30,000, এক মাসে দিয়েছে 10,000, এক মাসে দিয়েছে 50,000, সেই টাকা আমি রেখে রেখে ঘরে জমাইছি। এই হামিদা ও নীলিমা চক্র বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশ ও স্থানীয় কিছু হলুদ সাংবাদিককে পকেটে পুরে মাদক সাম্রাজ্য চালিয়ে আসছিল। অনুসন্ধানের শেষ ধাপে আমরা যাই রশিদার বাড়িতে। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডজন ডজন মামলার আসামি রশিদা। তার ছেলে জেলারও মাদক ব্যবসায়ী, যার জন্মই হয়েছে জেলখানায়। রশিদা দাবি করেন 10 বছর ধরে তিনি ব্যবসা করেন না এবং চাঁদা না দেওয়ায় তার বাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু প্রতিবেদক যখন তার শেষ মামলার সাল জানতে চান, রশিদা মিথ্যা বলে তা 7 বছর আগে দাবি করলেও পাশ থেকে তার ছেলে জেলার সত্যিটা উলটপালট করে ফাঁস করে দেয় এবং জানায় 2024 সালেও তার নামে মামলা হয়েছে। সর্বশেষ মামলা কবে? ও বছর সিধারে আপনি বলছেন 18 সাল। 18 সালে। এরপর আর মামলা হয় নাই? শিওর আপনি? ওই পালা তো মামলা তো মামলায় মানে হ্যাঁ হ্যাঁ শিওর হয়েছে। ওটা কবে হয়েছে? দেখিনি গেল ডাক্তার বললে সেইটাই হচ্ছে 5-7 বছর আগে। এরকম 24 সাল 5-7 বছর, 2 বছর আগে। আপনি তো বলছেন 10 বছর আগে। তা আমি জানি না। শুধু তাই নয়, ইন্ডিয়া থেকে মাদক আসার কথাও ক্যামেরার সামনে স্বীকার করে রশিদা। মাদকটা আপনি কোথা থেকে আনেন?
ওই ইন্ডিয়া থেকে মানসি দিয়ে যায়। ক্যামেরার আড়ালে রশিদার ছেলে জেলার অকপটে স্বীকার করে তারা এখনও এই মাদক ব্যবসার সাথে জড়িত এবং মামলার খরচ চালানোর জন্যই মা এই ব্যবসা বন্ধ করতে দিচ্ছেন না। মাঠের গভীর অনুসন্ধানে আকন্দবাড়িয়ার পাড়াভিত্তিক চিহ্নিত মাদক কারবারিদের এক বিশাল তালিকা উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে এখানকার ফার্মপাড়ার রশিদা, ওয়াসিমের স্ত্রী ও আকলি, নদীপাড়ার ইমান, ইকরামুলের স্ত্রী নাজু, বিপুন, মাছপাড়ার হীরা, তামালতলার আনারুল ও শাফি এবং মণ্ডলপাড়ার নাজমুল। এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই অতিষ্ঠ পুরো গ্রামের সাধারণ মানুষ। ব্যবসা বন্ধ করবে না বাপ, ওই ইমান, ইকরাম, রত এরা হইলো বর্ডার থেকে জিনিসে দেয়, আর ওই যারা খুচরো আছে তাদের কাছে সেল দেয়। আর হচ্ছে হীরা হীরা হয়তো বর্ডার পার্টির কাছ থেকে এতে তো মাল কেনে, কিন্তু ও পাইকারি সেল করে। ফেস দ্য পিপল টিম এক এক করে সবার বাড়িতে গেলেও পরিচয় জানতে পেরে তাদের অনেকেই ক্যামেরার সামনে আসতে রাজি হননি। বিভিন্ন সূত্রে জানা গেছে এই চিহ্নিত মাদক কারবারিদের যতই গ্রেফতার করা হোক না কেন, জামিনে ফিরে এসে তারা আবারও একই ব্যবসা শুরু করেন। আর এর নেপথ্যে রয়েছে তাদের নিয়োগ করা কিছু বিশেষ আইনজীবী বা অ্যাডভোকেট, যাদেরকে প্রতি মাসে চুক্তিভিত্তিক নির্দিষ্ট অঙ্কের টাকা দেয়া হয়। মাদক চক্রের কোনো সদস্য গ্রেফতার হলেই এই আইনজীবীরা তাৎক্ষণিক কোর্টে হাজির হয়ে জামিনের ব্যবস্থা করে দেন। আকন্দবাড়িয়া, এই আকন্দবাড়িয়ার সাধারণ মানুষ তাদের গ্রামের নাম পাল্টাতে চান না, তারা চান তাদের সমাজটা পাল্টাতে। মাদক সাম্রাজ্যের অভিশাপ থেকে মুক্তি পেয়ে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের অবসান ঘটিয়ে তারা ফিরে পেতে চান তাদের হারানো সামাজিক মর্যাদা। আকন্দবাড়িয়ার এই ক্ষোভ কেবল সাময়িক কোনো ঘটনা নয়। মাদক সিন্ডিকেটের এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন এলাকার সর্বস্তরের সচেতন মানুষ। এই প্রতিরোধের পর গ্রামটিকে চিরতরে মাদকের থাবা থেকে মুক্ত করতে একটি স্থায়ী উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। এলাকার সচেতন যুবক ও সকল শ্রেণীর মানুষকে নিয়ে গঠন করা হয়েছে মাদক নির্মূল কমিটি। চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া যেন সীমান্তবর্তী এই অঞ্চলের মাদক ব্যবসার এক চাক্ষুষ আতুর ঘর। শুধু আকন্দবাড়িয়াই না, পুরো চুয়াডাঙ্গা জেলা জুড়েই এখন মাদকের ছড়াছড়ি। বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সচেতন মহলের দাবি, প্রশাসন ও কতিপয় হলুদ সাংবাদিকদের মদদেই এখনও টিকিয়ে রাখা হয়েছে এই কাঁচা টাকার খেলা। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা একের পর এক আয়োজন হচ্ছে। দর্শনা থানার ওসির ভাষ্য, প্রশাসন এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে। মাদক ব্যবসায়ীকে আমরা কেউ প্রশ্রয় দিব না, কোনোভাবে প্রশ্রয় দিব না। মাদক জিরো টলারেন্স। বিশেষ করে চুয়াডাঙ্গায় নবাগত জেলা পুলিশ সুপার রুহুল কবির খান যোগ দেওয়ার পর থেকেই মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টায় আছেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা সুস্থ পথে ফিরে আসেন, আপনাদের আর রেহাই নাই। আপনারা সেই মাদক থেকে অর্জিত অর্থ সুন্দরভাবে স্ত্রী পুত্র নিয়ে আপনারা ঘরে শান্তিতে খাবেন, এটা সম্ভব না। আপনারা ঘরে এখনই আপনারা ঘরে ঘুমাইতে পারেন না। আপনাদের জায়গা হচ্ছে জঙ্গল, আর হচ্ছে ভুট্টা ক্ষেত, আর হচ্ছে কারাগার অথবা এই জেলার বাইরে। এখন দেখার বিষয়, কাঁচা টাকার এই মোহ ছেড়ে এরা আসলে কি স্বাভাবিক জীবনে ফিরবেন, নাকি পর্দার আড়ালে শিশুদের ঢাল বানিয়ে চালিয়ে যাবেন এই বিষাক্ত কারবার। টাকার জোরে আর মাদকের মাসহারা দিয়ে কতিপয় নামধারী সংবাদকর্মীকে হাত করে সাময়িক ভুয়া প্রপাগান্ডা ছড়ানো যায়, কিন্তু মাঠের অকাট্য সত্যকে যে আড়াল করা যায় না, তা চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ার এই মাদক কারবারিদের নিজেদের স্ববিরোধী বক্তব্যই প্রমাণ করেছে। ক্যামেরার সামনে তাদের একের পর এক মিথ্যা আর নাটকেই বলে দেয় সাধারণ মানুষের এই প্রতিরোধ কখনোই সন্ত্রাসী হামলা ছিল না, বরং তা ছিল পিঠ দেয়ালে ঠেকে যাওয়া এক ক্ষুব্ধ সমাজের স্বতঃস্ফূর্ত জাগরণ। নবাগত জেলা পুলিশ সুপারের মাদক বিরোধী কঠোর অবস্থানের পর এখন দেখার বিষয়, প্রশাসন এই চিহ্নিত সিন্ডিকেটের বিরুদ্ধে কতটা স্থায়ী ব্যবস্থা নেয়। কাঁচা টাকার এই বিষাক্ত খেলা চিরতরে বন্ধ করে আকন্দবাড়িয়া কি তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি পর্দার আড়ালে আবারও ডালপালা মেলবে
এই মরণ নেশার সিন্ডিকেট? সেই উত্তর মিলবে ভবিষ্যতেই। এস এম সাইফুল ইসলাম, ফেস দ্য পিপল।